অহনাকে মারতে মন্দারের কাছে বন্দুক চাইলো শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে জজ সাহেবের সামনে শ্যামলী হাত জোর করে বলে ওঠে, জজ সাহেব, এখানে যারা এখানে দাঁড়িয়ে আছে তারা সবাই মা। তাদের মেয়েকে ওই দীপক সোরেন তাদের কাছ থেকে কেড়ে নিতে চেয়েছে। তাদের চোখের সামনে দিনের পর দিন তাদের মেয়েদের উপর অত্যাচার করেছে। তাই এই মায়েরা সবাই বিচার চায়। আর তাছাড়া এই দীপক সোরেনের ভুক্তভোগী আমিও ছিলাম। আমার স্বামী ঠিক সময়ের মধ্যে না পৌঁছে গেলে আমারও সর্বনাশ করে দিত ওই দীপক সোরেন, আর আমাকেও বিক্রি করে দিত কোনো এক অন্ধকার জগতে। তাই হয়তোবা সেই অন্ধকার জগৎ থেকে আমি আর ফিরতে পারতাম না। তাই জজ সাহেব, আমিও দীপক সোরেনের বিচার চাই, আমার সম্মানের বিচার চাই। এই মায়েরা সবাই বিচার চায়। ওই দীপক সোরেনের মতো মানুষকে সবাই নিজেদের জীবন থেকে সরিয়ে দিতে চায়, একটু শান্তি চায়। আর এই মন্দারের জীবনে আর কি কাহিনী ঘটেছিল সেটা তো আপনারা জানেনই না। এই মন্দারের নিজের ছোট বোন ওকে দীপক সোরেন নিয়ে তার আত্মসম্মান শেষ করে তাকে নিজের হাতে মেরে ফেলেছিল। তারপরেই মন্দারের পুরো ফ্যামিলিটাই নষ্ট হয়ে যায়, সবাই শেষ হয়ে যায়। সেই কষ্ট সহ্য করতে না পেরে মন্দার সেই দীপক সোরেনের উপর আক্রমণ করেছিল, হামলা করেছিল। তাই জজ সাহেব, আমি বলছি যে মন্দার নিজে থেকে ইচ্ছে করে দীপক সোরেনের উপর হামলা করেনি। ও নিজের সবাইকে, গ্রামের সবাইকে বাঁচানোর জন্য, সব মায়ের বুক থেকে তার মেয়েদের বাঁচানোর জন্যই এই দীপক সোরেনের উপর হামলা করেছিল। তাই এখন আপনার উপর দায়ভার দিচ্ছি। আপনি যা বিচার করবেন তাই আমরা মাথা পেতে নেব। আমি তো আর আপনার উপর কথা বলতে পারবো না জজ সাহেব। তাই আপনি যা রায় দেবেন সেটাই আমরা মাথা পেতে নেব। তখন এই কথা বলে হাত জোর করে শ্যামলী দাঁড়িয়ে থাকে। আর ওইদিকে উকিল বাবুরা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে জজ সাহেব বলতে থাকে যে মন্দারের যে কথাগুলো শুনলাম তাতে তো বোঝা যাচ্ছে যে মন্দার ওই দীপক সোরেনের মতো একটা খারাপ মানুষকে শুধু শুধু মারতে চায়নি। আর ওই দীপক সোরেনের অত্যাচারে সবাই এখানে এসে দাঁড়িয়েছে। তাই এদের কথাও তো অস্বীকার করা যায় না, এদের কথাও ফেলে দেওয়া যায় না। তাই এই কেসটা ঠিক মতো আবার নতুন করে তদন্ত করা হবে। ততদিন এই মন্দার চৌধুরীকে দীপক সোরেন হত্যা মামলা থেকে মুক্তি দেওয়া হলো। যা শুনে সবাই খুব খুশি হয়ে যায়, হাতে তালি দিতে থাকে সব মানুষ। তারপরে দেখা যাবে মন্দারও খুশি হয়ে যায়, ওইদিকে রোহিণীও। তারপরে দেখা যাবে জজ সাহেব চলে গেলেই রোহিণী শ্যামলীকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, শ্যামলী, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যে এত কিছু করেছো মন্দারকে নির্দোষ প্রমাণ করার জন্য, আমি নিজেও ভাবতে পারিনি। সত্যি কথা, আমিও হয়তো বা মন্দারের জন্য এত কিছু করতে পারতাম না। তারপরে শ্যামলী বলতে থাকে, না রোহিণী দি, আমি আর তোমার দাদা মিলে এই কাজগুলো করেছি। তারপরে শ্যামলী রোহিণীকে সবটা বলতে থাকে যে কি করে অনিকেত আর শ্যামলী, তারপরে শ্যামলী অনিকেতের সাথে এ নিয়ে যখন কথা বলে তখন মন্দারের সেই কাছের লোক কৌশিককেও ফোন করে অনিকেত আর শ্যামলী। তখন কৌশিককে সবটা শ্যামলী খুলে বলে। তখন কৌশিক বলতে থাকে, এখন কি করতে চাও শ্যামলী? তখন শ্যামলী বলতে থাকে, কৌশিক দা, যদি কোর্টে সে ভিডিওটা গ্রান্টেড নাও হয়, তুমি কি তাদের জোগাড় করতে পারবে? তারা কি সাক্ষী দিতে রাজি হবে? যাদের মেয়েদের সর্বনাশ করেছিল ওই দীপক সোরেন, আর এলাকার সবাইকে রাজি হবে? তখন কৌশিক বলতে থাকে, তুমি একদম চিন্তা করো না শ্যামলী, সব ব্যবস্থা হয়ে যাবে। তখন শ্যামলী সেই কথা বললেই রোহিণী শুনে খুব খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে মন্দার নিজেও খুব খুশি হয় অনিকেত আর শ্যামলীর দিকে তাকিয়ে। আর রোহিণী তারপরে মন্দারের গিয়ে হাত ধরে আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে বাড়ি ফিরে শ্যামলী, মন্দার, রোহিণী, অনিকেত সহ সবাই বাড়ি ফিরলেই ঠাম্মি এসে মন্দারকে বরণ করতে থাকে। ঠিক তখনই অপরাজিতা এসে পুজোর থালাটা নিয়ে নেয়। তখন ঠাম্মি বলতে থাকে, কি এ কি বৌমা, তুমি পুজোর থালাটা নিয়ে নিলে? তখন অপরাজিতা বলতে থাকে, হ্যাঁ কাকিমা, এসব আমার না সহ্য হচ্ছে না। তখনই শ্যামলী বলতে থাকে, কেন ম্যাডাম, এখন তো মন্দারকে কোর্ট থেকে নির্দোষ প্রমাণ করা হয়েছে, তাহলে? তখন অপরাজিতা বলে, অত কিছু আমি জানি না। কে নির্দোষ প্রমাণ করলো, কে কি নির্দোষ প্রমাণ করলো না সেটা দেখার আমার কোনো দরকার নেই। তারপরে দেখা যাবে ঠাম্মি মন্দারকে বলতে থাকে, মন্দার যাও, গিয়ে একটু রেস্ট নাও। তখনই শ্যামলী বলে ওঠে, না মন্দার, এখানে দাঁড়া, রেস্ট অনেক নিতে পারবে ঠাম্মি, কিন্তু সর্ষের মধ্যে যে ভূত আছে সেটা তো আগে খুঁজে বের করতে হবে। তখনই প্রিয়া বলতে থাকে, কি বলছো শ্যামলী, সর্ষের মধ্যে ভূত আছে মানে? তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ প্রিয়াদি, সর্ষের মধ্যে ভূত আছে, কারণ আমি আর স্যার যে সেই উত্তরবঙ্গে গিয়েছিলাম সেটা কিন্তু রোহিণী দিদি ছাড়া আর কেউ জানে না। তাহলে তাহলে সেটা দীপক সোরেন আর অলোক সোরেনের কানে গেল কি করে? তখন
রোহিণী বলতে থাকে, আমিও তো শুধু প্রিয়ার সাথেই আলাপ করেছিলাম, আর তো কাউকে বলিনি। তখনই শ্যামলী বলতে থাকে, নিশ্চয়ই এ বাড়ি থেকে খবরটা গেছে, না হলে সেখান থেকে কি করে জানবে? আচ্ছা ঠাম্মি, আমরা যখন বাহিরে গিয়েছিলাম তখন অহনা কোথায় ছিল? তখন ঠাম্মি বলতে থাকে, ঠাম্মি বলার আগে প্রিয়া বলতে থাকে, আসলে শ্যামলীদি, জানিস তো তোরা যেদিন বের হলি না, সেই দিনই অহনা রাতেই বেরিয়ে চলে গেছিল, আর ওর সাথে অরুদাও গেছিল। তখনই শ্যামলী বলতে থাকে, এই তো এবার মিলে গেছে। আর ওইদিকে অহনা আর অরু দুজনই ভয় পেতে থাকে। তখন অহনা বলতে থাকে, অরু দাদা, এবার তো শ্যামলী যেই মানুষ, ও তো আমাদেরকে ছেড়ে দেবে না, ও তো জানোই কেমন। এখন আমরা কি করব? তখন অরু বলতে থাকে, আবার কি করব? সবকিছু তো রেডি করাই আছে, সবকিছু সাজানো আছে, তুমি সেই অনুযায়ী বলে দেবে, বুঝতে পেরেছো? আমরা ইগনোর করব, কোনো কথাই শ্যামলী শুনবো না। একসাথে দুজন কথা বলে তাহলে শ্যামলী কিছুই করতে পারবে না। তখনই অহনা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। ঠিক তখনই শ্যামলী অরু আর অহনাকে ডাকতে থাকে। তারপর অরু আসলেই বলতে থাকে, কি হয়েছে শ্যামলী, তুমি আমাদের এরকম করে ডাকছো কেন? তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ, ডাকবোই তো। আচ্ছা, আমরা যেদিন বাইরে গিয়েছিলাম সেদিন তোমরা কোথায় গিয়েছিলে? অহনা, কোথায় গিয়েছিলে তোমরা? তখনই অহনা চমকে যায়। তখন অরু ইশারা দিয়ে অহনাকে বলতে থাকে বলতে। তখন অহনা বলে, আমরা কোথায় গেছি সেটা তোমাকে কেন বলবো? তখন অরু বলতে থাকে, হ্যাঁ, তোমাকে কেন কৈফিয়ত দেব? তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ, কৈফিয়ত দেবে তো। আমি যেমন কোর্টে সবটা বলেছি, তখন তোমরা শুনতে পেয়েছো, এখন সবার সামনে তোমরাও বলবে কোথায় গিয়েছিলে। তখন অহনা বলতে থাকে, না, আমরা তোমার কাছে বলতে বাধ্য নই, বুঝতে পেরেছো? তখন শ্যামলী বলে, তোমাকে তো বলতেই হবে অহনা, তুমি কোথায় গিয়েছিলে? তখনই অনিকেত বলতে থাকে, অহনা, এত কথা বাড়ানোর দরকার আছে? তুমি কোথায় গিয়েছিলে বলে দিলেই তো হয়। তখন অহনা বলতে থাকে, কেন অনিকেত, আমি কেন ওর কাছে জবাবদিহি করব? তখন অনিকেত বলতে থাকে, বলো কোথায় গিয়েছিলে? তখনই অহনা একটা জায়গার নাম বলতে থাকে আর বলতে থাকে, আমি সেখানে গিয়েছিলাম। তখন শ্যামলী বলে, সেখানে গিয়েছিলে কেন? তখন অহনা বলতে থাকে, আমার একটা শো ছিল তাই। তারপরেই অরুকে বলতে থাকে, আচ্ছা অরুদা, আপনি কেন গিয়েছিলেন? তখনই অরু আর অহনা একটা নাটক বানিয়ে বলতে থাকে, আর অহনা একটা টিকিটও এনে দেখায়। তখনই শ্যামলী বলতে থাকে, ও আচ্ছা, সবকিছু আগে থেকে রেডি করা হয়ে গেছে তাই না? তখনই প্রিয়া এসে বলতে থাকে, এ কি, টিকিটটা তো ভাঁজ করা হয়নি। তখনই শ্যামলী বলতে থাকে, স্যার, আপনার না স্টেশনে একজন পরিচিত বন্ধু আছে, তাকে ফোন করে জিজ্ঞাসা করুন তো অহনা নামে কেউ ওই তারিখে কোথাও গিয়েছিল কিনা, আর কোথায় গিয়েছিল সেটা জিজ্ঞাসা করুন তো। তখনই অহনা মনে মনে বলতে থাকে, এখন কি করব, যেই ভয়টা পাচ্ছিলাম, এখন কি করব? তারপর দেখা যাবে অনিকেত ফোন করার আগে অহনা বলতে থাকে, অনিকেত প্লিজ ফোনটা করো না, তাহলে আমি তোমার কাছে আবার দোষী হয়ে যাব। তখন অনিকেত বলতে থাকে, তাহলে তুমি মিথ্যে কথা বলেছিলে না? তুমি আবার মিথ্যে কথা বললে অহনা, কেন মিথ্যে কথা বলেছো? তখনই শ্যামলী বলতে থাকে, তোমার তো সবটাই মিথ্যে অহনা, তাই তোমাকে আমি বিশ্বাস করি না। তা তুমি কোথায় গিয়েছিলে? তারপরে অহনা কাঁদতে কাঁদতে মিথ্যে কথা একটা ঘটনা বানিয়ে বলতে থাকে, আর যেটা শুনে অনিকেত একদম গলে যায়। তখনই শ্যামলী বলতে থাকে, না স্যার, ওর কান্না দেখে আপনি একদম গলবেন না, একদম গলবেন না। তখনই অনিকেত বলতে থাকে, শ্যামলী, আপনি রুমে যান, এসব না ভালো লাগছে না। তখন শ্যামলী বলতে থাকে, কেন আমি রুমে যাব? ও মিথ্যে কথা বলছে, আমি কিছুতেই রুমে যাব না। আর ওর চোখের জলে আপনি গলে গেলেন তো, এরপরে না আপনি ঠিক বুঝতে পারবেন যে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলেন। এই বলে শ্যামলী রেগে চলে যায়। তারপর দেখা যাবে ওখান থেকে এক এক করে সবাই শ্যামলীর কাছে যায়। গেলে শ্যামলী বলতে থাকে মন্দারকে, মন্দার দে তো। তখন মন্দার বলে, কি দেবো? তখন শ্যামলী বলতে থাকে, তোর বন্দুকটা আমাকে দে, ওই অহনাকে আমি এখনই মেরে দেবো, এখনই শেষ করে দেবো, আমার না একদম সহ্য হচ্ছে না। তখনই ঠাম্মি শ্যামলীকে বোঝাতে থাকে, আর শ্যামলী মাথা গরম করে চুপ করে বসে থাকে।